প্রসাদী যে কতদিন পর তো মিষ্টি মধুর কণ্ঠে একটা মিষ্টি মধুর গান শুনতে পেলাম। তা হ্যাঁ রে, বুঝি এতদিন পর তোর জন্মভূমিকে মনে পড়লো? আর বলো কেন, কদিন ধরে তোমাদের জন্য খুব মন কেমন করছে। তাই তো তোমাদের দেখতে এই গ্রাম মানে আমার জন্মভূমিকে দেখতে শহর থেকে চলে এলাম। হ্যাঁ রে, তুই কয়েকদিন থাকবি তো? না গো, শহরে একটা মন্দিরে কাজ করি, বেশি দিন থাকার জো নেই। এখন তোমার কথা বলো দেখি, হাটের দোকানটা কেমন চলছে? একেবারেই চলছে না, একেবারেই চলছে না। ওই মাসে 2-3 হাজার টাকা রোজগার করতে গিয়ে আমি একবারে হিমশিম খেয়ে যাচ্ছি। আমি বলি কি আবির দাদা, তুমি আমার সঙ্গে শহরে চলো, ওখানে নিশ্চয়ই একটা কাজ তুমি পেয়ে যাবে। না রে প্রসাদী, শহরে আমি যাব না। আমার এই গ্রামই ভালো। এখানে বিশ্বাস আছে, নিঃশ্বাস নেওয়ার জন্য চেতনার অক্সিজেন আছে, বিবেকের সবুজ ক্ষেত আছে, মাঠ ভর্তি মানবতার সোনালী ফসল আছে, মনুষ্যত্বের কাঁচা বাড়িতে স্নেহ, আন্তরিকতা আর আবেগ আছে। এসব ছেড়ে তুই কংক্রিটের জঙ্গল শহরে আমার আর যাওয়া হবে না। আবির দাদা, ওরে, শহরের মানুষগুলো সব বেশিরভাগই স্বার্থপর। অর্থ আর ক্ষমতার জন্য ওরা সবাই এক একটা যন্ত্র হয়ে গেছে। আরে প্রসাদী যে কবে এসেছে? গতকাল, চলে যাবো আগামীকাল। এখন চলি গো, পুরান চাচার সাথে একবার দেখা করে আসি। শুনলাম তো ধানের গোলা পুড়ে যেতে চাচা খুব ভেঙে পড়েছে। চলে গো আবির দাদা, জায়গা পাবো নি। এই সাবধানে যাবি, সাবধানে যাবি কিন্তু। আমিও যাই বুঝলে, ওই গিয়ে হাটের দোকানটা খুলি। দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবা, সংসার থেকে ছুটি নিয়ে আমার সুন্দরী বউ আমার সাথে কথা বলতে চাইছে, এ তো আমার পরম সৌভাগ্য। তা বলুন শেহজাদি, আপনার এই বাদশা আপনার জন্য কি 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 করতে পারে? ইয়ার কি বেরো না তো, সবসময় শুধু ইয়ার। শোনো, বলছি যে ওই কাকাবাবু না আজকে সকালে ফোন করেছিল, বললো তোমার সাথে দেখা করতে নাকি এই বাড়িতে আসছে। কি যেন একটা বিশেষ দরকার আছে। ইস, আমি যখন কি করি, লজ্জা আমার মাথাটা এবারে হেঁটে হয়ে যাচ্ছে। জানো না, কাকাবাবু নিশ্চয়ই জমিটার ব্যাপারে কথা বলতে এখানে আসছেন। মায়ের চিকিৎসার জন্য হাত পেতে টাকাগুলো নিয়েছিলাম, কিন্তু এতদিন হয়ে গেল সেই টাকা আমি আজও শোধ করতে পারলাম না। আমি যখন কি করি। আমি বুঝতে পারছি গো তোমার মনের অবস্থা, কিন্তু তুমিও বা কি করবে বলো? হাটের এই দোকানটা যদি ভালোভাবে চলতো তাহলে তো তুমি ওদের না অবিশোধ করে দিতে পারতে। আমি বলি কি বরং তুমি একটা কাজ করো না, ওই কাকাবাবুর কাছ থেকে না আরো কিছু দিনের জন্য এটা সময় চেয়ে নাও। বলুন, আমি ভারতবর্ষ নই যে বিশ্ব ব্যাংকের কাছে ঋণ নিয়ে যাবো আর শোধ করতে না পারে ভারতবর্ষ দারিদ্র সীমার নিচে আছে এই অজুহাত আমি দেখিয়ে যাবো। বলুন না, আমি মান আর হুঁশ সমৃদ্ধ একটা মানুষ। আমার স্বাদ আছে, কিন্তু স্বাদ দিয়ে কুলোচ্ছে না। আচ্ছা বাবা, ঠিক আছে উনি আসুন, আমি না হয় ওনাকে একটু বুঝিয়ে বলবো। দাদা, প্রথম মাসে মাইনে পেয়ে যদি আমি টাকাটা না না ছোট, এ তুই কি বলছিস? দেনা করেছে তো দাদা, সেই দেনা তো দাদাকেই শোধ করতে হবে। আর তাছাড়া ছোটর উপার্জনের টাকা দিয়ে বড় যদি দেনা শোধ করে তাহলে যে তোর দাদাই নিজের কাছে নিজে খুব ছোট হয়ে যাবে ভাই। তোর বৌদি এত ঠিক কথা বলেছে রে ভাই। কোনোদিন না দুব্বো গাছের উপর বাজ পড়ে না, বাজ পড়লে সেটা পড়ে উঁচু তাল গাছটার উপর। আর বাড়ির সবাইকে বাঁচাতে নির্ঘাত মৃত্যু হবে জেনেও সেই তাল গাছটা মাথায় পেতে নেয় বাজের আগুন। ওগো তুমি এত চিন্তা করো না, আমি বলছি তুমি দেখো ও দেনা তুমি ঠিক শোধ করতে পারবে। হ্যাঁ গো, দেনা শোধ করার কথা তোমাদের এখানে আমি বলতে আসিনি আবির, আমি এসেছি সম্পর্কটাকে আরো মজবুত করতে। কাকাবাবু কেমন আছো বৌমা? এই তো আপনার আশীর্বাদে চলে যাচ্ছে কাকাবাবু। শোনো বৌমা, তুমিও শোনো আবির, তোমাদের যে জমিটা আমি আমার কাছে রেখে দিয়েছি সেটা আমি ফেরত দিতে চাই। আপনি কি বলছেন কাকাবাবু? আপনি তো সবই জানেন, মানে একসাথে অতগুলো টাকা এই মুহূর্তে। না 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 না, টাকা ফেরত দিতে হবে না। না না কাকাবাবু, তা কি করে হয়? আগে আমার কথাটা তো শোনো। ওই জমিটা তুমি আমার কাছে 1 বছরের জন্য বন্ধক রেখেছিলে, হয়ে গেছে 7 বছর। এখন হিসেব মতো ওই জমি আমার। এখন ওই জমি আমি কোনো ব্যবসাদারের কাছে বিক্রিও করে দিতে পারি, আবার যৌতুক হিসেবে তোমাদের ফিরিয়েও দিতে পারি। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না কাকাবাবু। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। আমার ছেলের ছোট শালিকা স্বপ্না আমার মেয়ের মতো শহুরে মানুষ হয়েছে, পড়াশোনাতেও ভালো, গানও জানে। তোমার দেওর মানে অরণ্যের সঙ্গে আমি স্বপ্নার বিয়ে দিতে চাই। অবশ্যই এতে যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। কাকাবাবু, আপনি কি বলছেন কাকাবাবু? এই তো আমাদের পরম সৌভাগ্য। এ তো মেঘনা চাইতে বৃষ্টি। জানেন কাকাবাবু, বেশ কয়েকদিন ধরে না ও জন্য একটা ভালো মেয়ে আমরা খুঁজছিলাম। তাই নাকি? হ্যাঁ। কি আবির, তুমি রাজি তো? রাজি মানে আনন্দে তো আমার চোখ দিয়ে একবারে জল চলে আসছে। আমি তো ভাবতে পারিনি যে ঈশ্বর এই দিনটা আমাকে একদিন দেবে। তাহলে এই কথাই রইলো, হ্যাঁ, কাকাবাবু। সামনের মাসে একটা শুভ দিন দেখে আমি নিজে দাঁড়িয়ে থেকে স্বপ্নার অরণ্যের বিয়ে দিতে চাই। হ্যাঁ কাকাবাবু। বৌমা,
স্বপ্নাকে একটু শিখিয়ে পড়িয়ে নিও। আপনি আপনি নিশ্চিন্তে থাকুন কাকা বাবু, ও আমার ছোট বোন, ও এই বাড়িতে থাকবে। হ্যাঁ, তুমি কথা দিলেই আমিও নিশ্চিন্ত হলাম। আমি এখন চলি। পাঁজি দেখে সামনের মাসে একটা শুভ দিন ঠিক করে আমায় জানিও, কিন্তু ওনার বরযাত্রীর জন্য আমি অপেক্ষা করব। তাই হবে। অনন্যা, কাকাবু তো বলে গেলেন সামনের মাসে বিয়ে দেখতে, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে আমি সব গুছিয়ে উঠতে পারবো তো? আরে হ্যাঁ গো, হ্যাঁ, পারবে। আরে বাবা, কথায় আছে না, শুভ ষষ্ঠীর গ্রাম। আর তাছাড়া শোনো না, ওই বিয়ের জন্য যতটুকু টাকা খরচ হবে না, ওই সব নিয়ে তুমি চিন্তা করবে না, ও টাকা আমি তোমাকে দেবো। হ্যাঁ, তুমি টাকা পাবে কোত্থেকে? ও মা, ওই তো কোঅপারেটিভের ম্যানেজার বাবুর সাথে তো আমি কথা বলে রেখেছি। ওনার কাছ থেকে না আমি কিছু টাকা ধার নেবো বলেছি, বুঝলে? আর ওই মাসে মাসে অল্প অল্প করে আস্তে আস্তে করে আমি শোধ করে দেবো। এই সংসারের জন্য কত কষ্ট করো তুমি বলতে পারো? কষ্ট কি বলছো গাবির, কষ্ট কি বলছো? মাকে দেওয়া কথা যে আমি রাখতে পারছি, এইটাই তো পরম সৌভাগ্য। তাহলে ওই কথা রইলো, সামনের মাসে আমার ছোট ভাইয়ের বিয়ে হবে। একদম। আরে ও মহাদেব কাকা, আর তাড়াতাড়ি ভেতরে এসো, আর শোনো, সঙ্গে করে পাঁচটা নিয়ে এসো, তাড়াতাড়ি এসো। না, এই একটা সমস্যা কিন্তু থেকেই যাবে। আবার কি সমস্যা? আরে বাবা, নতুন বউ থাকবে কোন ঘরে? আরে বাবা, সেটাও আমি ভেবে রেখেছি। সেটা ভেবে রেখেছো? তাহলে বলো। আমাদের এই বাড়িতে তো দুটো ঘর ছিল। একটা ঘরে ওই আমরা থাকতাম, আর একটা ঘরে ওই ছোট আর মহাদেব কাকা থাকতাম। এবার থেকে না হয় একটা ঘরে ওই ছোট স্বপ্নাকে নিয়ে থাকবে, আর আমাদের ওই ঘরটায় তুমি আর মহাদেব কাকা থাকবে। সে কি বৌদি, তাহলে তুমি শুনে কোথায়? বাড়ি বারান্দাটা তো খালিই পড়ে থাকবে, আমি না হয় সেখানে একটা বিছানা করে নেবো। অনন্যা, এই কাজে দিয়ে আসতে বললে কেন? তুমি না ওই বরাবর এরকমই রয়ে গেলে। কখন ডেকেছে আর এখন আসছে। তাড়াতাড়ি বাজিটা খোলো, ওই সামনের মাসের একটা বিয়ের তারিখ দেখো দেখি। সামনের মাসে বুঝলে বিয়ের না, তারিখ? বৈশাখ মাস। ঠিক আছে। দেখো চৈত্র মাস। এই তো পেয়েছি, 27শে বৈশাখ, গোধূলি লগ্ন, প্রজাপতি যোগ, বৃহস্পতিবার। ওই বৃহস্পতিবারেই আমি আমার ছোট বোনকে বাড়িতে নিয়ে আসবো। গুলিয়ে যাচ্ছে, আমার সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তা কি হয়েছে, আমাকে একটু খরচা করে বড় দিকে নে। আরে বিয়ে লেগেছে মহাদেব কাকা, আমাদের ছোট ভাইয়ের বিয়ে লেগেছে। তা পাত্রীটি কে? বাবা, ওই তো নীলেশ দাস শালি স্বপ্না। তা কিনেছে তো, তুই খুশি হয়েছিস তো? খুব খুশি হয়েছে বৌমনি, কিন্তু মন্দিরে গিয়ে নম করে বিয়েটা করলেই হবে। তুমি আমার জন্য এতগুলো টাকা ধার করবে? না, তা হয় না। হ্যাঁ, তুইও তো বৌমণিকে মন্দিরে সিঁদুর পরিয়ে এ বাড়িতে এনেছিলি। তা তোদের বেলায় তো কোনো অনুষ্ঠান হয়নি। কিন্তু ওর বেলা সব অনুষ্ঠান হবে। আমি বলছি ওর বেলা সব অনুষ্ঠান হবে। কি না, সব অনুষ্ঠান হবে তো? হবে। ও, আমি তো ভাবতেও পারছি না কতদিন পর এই বাড়িতে বিয়ের সানাই বাজবে। আমি গোটা বাড়িটা টুনি বাল্ব দিয়ে সাজাবো, একটা সুন্দর একটা প্যান্ডেল হবে। দাদা! তুই একদম চিন্তা করিস না ভাই, একদম চিন্তা করিস না। সব ধার দেনা আমি শোধ করে দেবো। দরকার হলে আমি মাঠের আঙুলও টানবো। হ্যাঁ, প্রয়োজন হলে আমিও কিন্তু ওই ছাত্র পড়ানোর কাজ নেব। অনেকদিন বাদে এই বাড়ির প্রত্যেকের মুখে ওই খুশির রামধনু দেখা দিয়েছে। আজ আমার জীবনে সব চাইতে খুশির দিন। ওই ভালোবাসার নীল আকাশে স্বপ্নের চাঁদ উঠেছে। খাদ্যের সন্ধানে যে সুখ পাখিটা নিজের বাসা ছেড়ে চলে গেছিল, গোদুলুকে পেছনে ফেলে সেই সুখ পাখিটা নিজের বাসায় ফিরে আস্তে আস্তে সুর আর স্বরলিপিতে বলছে, আমার গর্ব শুধুই কেউ আমাকেও সুখী নেই। আমি গাইতে পারি যেমন, আমি নাচতে পারি যেমন, সারা পৃথিবীতে চলি সঙ্গে কিছু চেয়ে আমি অনেক পেয়েছি হাত বাড়িয়ে। ওই 27শে বিয়ে আর বউ বাদলি 29শে। তোমাদের সবার কিন্তু নেমন্তন্ন রইলো। এই যে মাসে বুঝলেন, এই আমার ছোট ভাইয়ের বিয়ে দিচ্ছি এই 27শে বিয়ে আর বউ বাদলিকে 29শে। সবার আশা চাই কিন্তু।
আলি ছোট ভাইয়ের বিয়ে দিচ্ছি। তোদের যে ছোট থেকে একসাথে বড় হয়েছি সেই ভাইয়ের আজকে বিয়ে। শোন 27-এ বিয়ে আর বউ বদলে 29-এ। তোর বউকে নিয়ে সকাল সকাল চলে আসবে কিন্তু। যতই করো বাহানা, যতই বলো না না না, যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই বলো না না না, যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, বাজবে বিয়ের বাজনা, বাজবে বিয়ের বাজনা, বাজবে বিয়ের বাজনা। বুঝলে ভাই আদিত্য পুরো মাঠটা ঘিরে প্যান্ডেল করবে, কেমন? আর এবারই সদর দরজার সামনে একটা জমকালো করে গেট করবে, বুঝতে পারছো তো? আর শোনো, ওই পেছন দিকটা হবে রান্নার জায়গা। এ গ্রামে তোমার মতো ভালো ডেকোরেটর আর একটাও নেই। প্যান্ডেলটা ভালো করে করো, কেমন? আর চেয়ার টেবিলগুলো একটু ভালো দেখে দিও। আমি চলি, এখন অনেক কাজ পড়ে রয়েছে, হাতে তো আর সময় নেই। এ কদিনে চৌকি বাড়ি সামলানো কি মুখের কথা? এই শোনো ভাই, রান্না বান্না কিন্তু জমিয়ে করতাম। হ্যাঁ, সবার জন্য খেয়ে দিয়ে হাত ছেড়ে বলে ও অনেকদিন পরে একটা খাবার খেলাম বটে। এই শোনো, ওই মেনুতে না ওই মাছ মাংস দুটি রাখবে, বুঝতে পেরেছো? সঙ্গে সরু চালের ভাত, রাধা বল্লভে রেখো। আরে বাবা, ওই ছোলার ডাল, আলুর দম এগুলো কিন্তু সব রেখো। হ্যাঁ, আরে বাবা, চারটি পাপড় তো মাস্ট। সন্দেশ, রসগোল্লা, দই এগুলো সব থাকবেই। হ্যাঁ, আর শোনো, ওই কন্যাযাত্রীর এলেই কিন্তু ওই হাতে শরবতের গ্লাস দিতে হবে। আর শোনো, ওই একটা টিফিনের ব্যবস্থা কিন্তু করতেই হবে। আজ 27 তারিখ, আজকের গোধূলি লগ্নে স্বপ্নার সঙ্গে অরণ্যর বিয়ে। ওই ভরচাঁদ বাড়ির সকলে স্বপ্নাকে খুব আনন্দের সঙ্গে ও বাড়ির বউ হিসাবে মেনে নিয়েছে, কিন্তু ওরা জানে না ও বাড়িতে বউ নয়, ও বাড়িতে ধেয়ে আসছে একটা ভয়ঙ্কর ঢেউ। কাল বৈশাখীর প্রচন্ড ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাবে এই ভরচাঁদ বাড়ি, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সুখ শান্তি হাতিগুলো। ওরা ফেলবে চোখের জল আর আমি হাসবো জয়ের হাসি। কই গো বৌমণি, আরে তাড়াতাড়ি এসো, নতুন বউ যে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। যা বাবা, কোথায় যে এরা যায়? আরে এসে গেছে? হ্যাঁ, অনন্যা, আরে তাড়াতাড়ি ভেতরে এসো গো। আরে বাবা, আরে আয় 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 ভাই, আয় 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 আয়, আরে তাড়াতাড়ি এসো এসো এসো। আরে বরণটা করো না করো না করো না। কি সুন্দর নাড়ু গোপালের মতো ভাইকে লাগছে আমার। এখানে যে সমস্ত মা বোনেরা রয়েছেন, দয়া করে একটু উলু দিন না। ওদেরকে কি সুন্দর মানিয়েছে বলো? দারুণ লাগছে। কি রে ছোট, হ্যাঁ, বউকে পেয়ে আবার আমাদেরকে ভুলে যাবি না তো? বৌমণি, ও, বৌমণি, আর লজ্জা পেতে হবে না। তা তোর এই বিয়েতে তোদের কতটা আনন্দ হয়েছে জানি না, কিন্তু তোর এই বিয়েতে না তোর এই দাদা, তোর এই মহাদেব কাকা আর আমার না একেবারে ঘুমই উড়ে গেছে। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা তুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা তুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো। স্বপ্নার বিয়েটা দিয়ে আমার খুব আনন্দ হচ্ছে। বাপ মা
মরা মেয়ে, তাই নিজে দাঁড়িয়ে থেকে স্বপ্নাকে পাত্রস্থ করলাম। নীলু আর বৌমা যতই বিয়াদবি করুক না কেন, এই কাজটা কিন্তু ওরা খুব ভালো করেছে। যাক বাবা, তোমার মুখে নিজের সুখ্যাতি শুনে আমার বড় ভালো লাগছে। ভালো কাজ করেছো তাই সুখ্যাতি করছি, আর এর জন্য তুমি পুরস্কারও পাবে। পুরস্কার? কি পুরস্কার বাবা? আমি আজ আছি কাল নেই, বয়স তো হচ্ছে, তাই ভাবছি তোমার কথা মতো উল্টা আমি করেই দেবো। তবে শর্ত একটাই। শর্ত? হ্যাঁ শর্ত, এই বীরপুরের জমির ওপর তুমি কোনো মদের ফ্যাক্টরি করতে পারবে না। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, বাবা যা বলছেন তাই হবে। এই তো সুবুদ্ধি হয়েছে দেখছি। বেশ, তোমরা যখন কেউই চাইছো না তখন মদের ফ্যাক্টরি হবে না। আসলে বাবা, প্লাস্টিকের খেলনা কারখানায় লস হচ্ছিল বলেই তো। বেশ, তো এই ব্যবসায় লস হচ্ছে তো অন্য কোনো ব্যবসার কথা ভাবো। পুরনো জিনিস তো আজকাল প্রায় উঠেই গেছে বাবা, রাঙা জবার আলতা সিঁদুর এখন আর বিক্রি হয় না, কুমকুম দিয়ে মেয়েরা টিপও পড়ে না, গন্ধরাজ তেল মাথায়ও লাগায় না। অথচ আমার বেশ মনে পড়ে তোর মা এগুলো প্রায় আমাকে কিনে আনতে বলতো, আর আমি কারখানা থেকে ফিরে আসার পথে ওগুলো কিনে আনতাম। কিন্তু যুগটা পাল্টে গেছে বাবা। যুগটা পাল্টাক সেটা আমিও চাই, থেমে থাকলে তো আর চলবে না। তারপরে বাংলার ঐতিহ্যটাকেই তো তোরা পাল্টে ফেলেছিস। যাকে অন্য কোনো ব্যবসার কথা কি তোর মাথায় আছে? তুই তো আবার বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছিস। আমাকে একটু ভাবতে সময় দাও বাবা, নিশ্চয়ই একটা রাস্তা আমি ঠিক খুঁজে বার করবো। ঠিক আছে, অন্য কোনো ব্যবসার কথা মাথায় এলে আমাকে জানাস, আমিও উকিল ডেকে উইল তৈরি করার কথা বলছি। চলি। বাবার সামনে তো বলে বসলে যে ফ্যাক্টরি হবে না, এদিকে কাগজপত্র সব রেডি, ডিএম পারমিশন দিয়ে দিয়েছে। তাছাড়া মদের ব্যবসাতে প্রচুর লাভ। ওরে বাবা, তুমি মদের ফ্যাক্টরি করবে শোনা, তার আগে বাবার মাথায় হাত বুলিয়ে আগে সম্পত্তিটা তো নিজের নামে করে নাও। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় সেই ঠাকুরকে সেই ফুল দিয়েই পুজো করা উচিত। বৌদি একদম ঠিক কথাই বলেছে দাদা। চাণক্য, আগে সম্পত্তিতে হাতে চলে আসুক, আর যতদিন না আসছে ততদিন একটু চুপ করে থাকুন। চুপ করে থাকুন? আমার বাবাকে তো তারা চিনিস না, চিরকাল আদর্শ নিয়ে পথ চলেছে। যদি শোনে ওই উইলে সই করার পর আমি মদের ফ্যাক্টরি করছি, তাহলে বিদ্রোহ করবে, আবির অনুনাদ মতো তরুণদের দলকে নিয়ে মাঠে নেমে পড়বে। ওরে বাবা, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, একটা কিছু প্ল্যান বের করো না। আবির অনন্যার মধ্যে বিচ্ছেদের পাঁচিলটা আমি আগামীকালই তুলে দেবো। সেই জন্য অনন্যাকে আজ আমি এখানে আসতে বলেছি। কিন্তু বাবাকে নিয়ে একটু ভাবা দরকার। অনন্যা যে বাড়িতে আসবে? হ্যাঁ, আসবে আসবে আসবে। ওর সামনে যা নাটক করার আমি করবো, তোমরা শুধু আমার হ্যাঁতে হ্যাঁ মেলাবে। আমি শুধু আবিরের কাছে নয়, সারা বীরপুরের মানুষের কাছে অনন্যাকে খারাপ করে দেবো। দাদা, এই তোকে যে ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলে আনতে বলেছিলাম, এনেছিস? হ্যাঁ আনবো না মানে? দে। তোমাকে যে বলেছিলাম আলমারি থেকে গয়নাগুলো বের করে রাখতে রেখেছো? হ্যাঁ, কিন্তু কেন সেটা পরে জানতে পারবে। কিন্তু অনন্যাটা এখনো আসছে না কেন? অনন্যাটা আসছে না। আমি এসে গেছি দাদা। এসেছিস? তুই এসেছিস বোন? তুই আমাকে বাঁচা বোন, তুই আমাকে বাঁচা, না হলে তোমাকে জেল খাটতে হবে। এইসব আপনি কি বলছেন দাদা? আপনাকে জেল খাটতে হবে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বলছি, আগে তুই কথা দে তুই আমাকে বাঁচাবি। আসলে এই সময় আমি জেলে চলে গেলে তোর বৌদি ওরে তোর বৌদি যে অন্তঃসত্ত্বা, ওর গর্ভে যে আমার সন্তান এসেছে। এ তো খুবই আনন্দের কথা, কিন্তু এই আনন্দের দিনে আপনি আপনার চোখে কেন জল নিয়ে আসছেন দাদা? কি হয়েছে আমাকে বলুন না, যদি আমার ক্ষমতা হয় আমি নিশ্চয়ই আপনাকে বাঁচানোর চেষ্টা করব। আসলে আমাদের খেলনা কারখানাটা তো একদম চলছিল না। গত 2-3 বছর তো প্রচুর লস হয়েছে, তাই গত 2-3 বছর তো ছাড়, এবছর আমি ইনকাম ট্যাক্সটা দিতে পারিনি। কিন্তু ইনকাম ট্যাক্স না দেওয়াটা তো ভীষণ বড় অন্যায়। অন্যায় ওই অন্যায়টা তো আমি করে ফেলেছি রে বোন, তুই আমাকে ক্ষমা করবো না। আমি তো আরে এইসব কি করছেন? দাদা এইসব করবেন না। তুই বল, এবারটার মতো আমাকে বাঁচিয়ে দিবি? কিন্তু কিভাবে দাদা, কিভাবে? ওই ইনকাম ট্যাক্স অফিস থেকে ফোন করেছিল, যখন তখন ওরা আমার বাড়িটা রেড করবে। আছে তো মাত্র 10 লাখ টাকা, তোর বউদের কিছু গয়না, ওরা ওগুলোও নিয়ে নেবে, উপরন্তু আমার জেলও হবে। ওগো, আমার কি হবে গো? আবার তুমি কাঁদছো কেন? আমি তোকে বুঝিয়ে বলছি নাকি? না, তুই আমাকে বাঁচা বোন, তুই আমাকে বাঁচা। ওই টাকার গয়নাগুলো আমি তোকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি ওগুলো নিয়ে কি করব? কিছু না, তুই একদিনের জন্য ওগুলো তুই তোর আলমারিতে রেখে দিবি। তারপর ইনকাম ট্যাক্স অফিসাররা যখন রেড করে আমার বাড়িতে কিছুই পাবে না, তখন ওরা আমাকে ক্লিন চিট দিয়ে চলে যাবে। তখন আমি ওগুলো তোর কাছ থেকে ফেরত নিয়ে নেবো। না মানে আমি কোনো কিন্তু নয় ঠাকুরজি, কোনো কিন্তু নয়। রাজি হয়ে যাও ঠাকুরজি, রাজি হয়ে যাও। তোমার দাদার এত বড় বিপদের দিনে তুমি আমাদের পাশে দাঁড়াবে না ঠাকুরজি? আচ্ছা, এখন তো আপনার আত্মীয় হয়ে আত্মীয়র পাশে দাঁড়ানোর দায়িত্ব মানবতার পরিচয়। বোন রে, বাঁচা বোন, তুই আমাকে বাঁচা। কিন্তু কিন্তু নয় রে বোন, তুই একদিনের তো ব্যাপার,
সব আমি কথা দিচ্ছি তোর কাছ থেকে ফেরত নিয়ে নেব। তুই রাজি হয়ে যাও, তুই রাজি হয়ে যা। রাজি হয়ে যাও ঠাকুরজি, রাজি হয়ে যাও। রাজি হয়ে যাও বৌমনি, রাজি হয়ে যাও। রাজি হয়ে যা, রাজি হয়ে যা। রাজি হয়ে যাও ঠাকুরজি, রাজি হয়ে যাও বৌমনি, রাজি হয়ে যাও। রাজি হয়ে যাও। রাজি হয়ে যাও বৌমনি, রাজি হয়ে যাও। রাজি হয়ে যাও বৌমনি, রাজি হয়ে যাও। রাজি হয়ে যাও বৌমনি, রাজি হয়ে যাও। আমি রাজি। দিন দিন আমাকে ওই টাকার গয়নাগুলো দিন। হ্যাঁ ঠাকুরজি, ঠাকুরজি তুমি একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে এই নে বোন, এতে 10 লাখ টাকা আছে। তুই আমাকে বাঁচালি অনন্যা। তোর ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন না। আমিও জীবনে কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি, আজ প্রথমবার করলাম। আর করলাম শুধুমাত্র আপনাকে দাদা বলে ডেকেছি তাই। কিন্তু দাদা, আপনাকেও কিন্তু আমার একটা কথা রাখতে হবে। বল বল, কি কথা? ওই পরাণ চাষির ধানের গোলায় আগুন লেগে যাওয়াতে তার সব ধান পড়ে গেছে। আপনার কাছ থেকে টাকা ধার করেই ও চাষ করেছিল, সেই টাকাটা আপনাকে মুকুব করে দিতে হবে। বলতে পারেন একজন দাদার কাছে এটা একটা বোনের আবদার। দেবো, নিশ্চয়ই দেবো। এই এই তুই যা, এক্ষুনি যা, কি পরাণ চাষিকে কি বলে ওকে আর টাকা শোধ করতে হবে না। কি রে, হয়েছে তো? এর মধ্যে সব গয়না আছে, সব সব সব। আচ্ছা বেশ বেশ বেশ, আপনাদের এই জিনিসগুলো আমি আমার কাছে 2-1 দিনের জন্য গচ্ছিত রাখলাম, কিন্তু 2-1 দিনের মধ্যেই আপনাদের এই জিনিসগুলো কিন্তু আবার ফেরত নিয়ে নেবেন। হ্যাঁ, কিন্তু খেয়াল রাখে সে কথা কেউ যেন জানতে না পারে, এমনকি আবিরও নয়। মানে না, মানে আবির তো খুব সহজ সরল ছেলে, বোকার মতো যদি 5 জনকে বলে দেয় তাহলে। না 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 না, আপনি নিশ্চিন্তে থাকুন দাদা, এই ঘটনার কথা আমি ছাড়া আর কেউ জানতে পারবে না। ও, একটা বিরাট টেনশন থেকে মুক্তি পেলাম। কিন্তু দাদা, দাদা আপনাকেও কিন্তু কথা দিতে হবে, এবার থেকে আপনি ওই ইনকাম ট্যাক্স দেবেন, ফাঁকি দেবেন না। দাদা, আপনাদের মতো মানুষগুলোর ইনকাম ট্যাক্সের টাকা দিয়েই তো এই দেশের উন্নয়ন হচ্ছে, রাস্তা হচ্ছে, ব্রিজ হচ্ছে, গরিব মানুষরা ভাতা পাচ্ছে। সেই আপনারাই যদি ইনকাম ট্যাক্স না দেন, তাহলে ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে কেমন করে? বোন দেবো, বোন দেবো, আমি তোকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন কর ফাঁকি দেবো না। বেশ, তাহলে আমিও চলি। কিন্তু কিন্তু তুমি যে এখানে এসেছিলে, বাড়ির সবাই তো জানে, বাড়িতে গিয়ে কি বলবে? বলবো ওই স্বপ্না কেমন সংসার করছে সেটা জানার জন্যই আপনারা আমাকে এখানে ডেকেছিলেন। কি ঠিক ঠিক ঠিক, আসি দাদা। আয় আয় বোন, আয়। দাদার ছদ্মবেশে বোনের কফিনে আজ আমি শেষ পেরেকটা পুঁতে দিলাম। এবার তো খেলা জমবে, বর্ষা আজ ভারীতে ভাঙন ধরবে, তোকে গ্রাম ছাড়া করবো রে আমি। আবির কাঁদবে, অনন্যা কাঁদবে, আর আমি এই বীরপুরের মাথা হয়ে শুধু হাসবো হাসবো আর হাসবো। ভালো লাগছে না আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। ভেতর ভেতর আমি যেন কোন ভেঙে পড়ছি। কত আশা, কত স্বপ্ন নিয়ে কাকাবাবুর কথা মতো স্বপ্নাকে বাড়ি ছোট বৌমা করে বাড়িতে নিয়ে এলাম। ভেবেছিলাম স্বপ্নায় বাড়িতে কাজ করবে, তাতে তাতে অনন্যার পরিশ্রম কিছুটা হলেও কমবে। কিন্তু হচ্ছে ঠিক উল্টোটা। স্বপ্নার সংসারে কোনো কাজ তো করছে না, উল্টে কথায় কথায় ঝগড়া করছে, হানি আলাদা করার কথা বলছে। একটা দুশ্চিন্তার কালো মেঘ আমার মাথার ভিতর ঘনীভূত হচ্ছে। তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছো? ভাবছি তোমার কথা গো। আমার কথা? হ্যাঁ, তোমার কথা। জানো না, তোমার বিয়ের সময় তোমার বাবা মা তোমাকে যে গয়নাগুলো দিয়েছিল, অরণ্যকে লেখাপড়া শেখাতে গিয়ে তুমি একটা একটা করে সব বিক্রি করে দিলে। আমার মা তোমার জন্য যে গয়নাগুলো রেখে গিয়েছিল, স্বপ্নায় বাড়িতে আসার পর তুমি সব তাকে দিয়ে দিলে। তোমার জন্য তুমি কিছুই রাখলে না। বলি তোমাদের একটা ভবিষ্যৎ বলে কিছু আছে নাকি? নারীর আসল অলংকার হলো শীতের এই এক চিলতে সিঁদুর, কোনো সোনার গয়না নয় গো। হ্যাঁ গো, এই একজোড়া শাঁখা পলা ওই সোনার মতো দামি না হতে পারে, কিন্তু কোনো শতভাইয়ের স্ত্রীর জন্য এই একজোড়া শাঁখা পলার গুরুত্বটা যে অনেক বেশি দামি। অনন্যা তুমি? হ্যাঁ গো, হ্যাঁ, আমি বলছি আবির, আমার আসল অলংকার তো তুমি। কিন্তু আমার যে মাঝে মাঝে ভীষণ ভয় হয় অনন্যা। হয়? কিসের ভয়? এটা সাজানো বাগানে শুকিয়ে যাবার ভয়। আশা আকাঙ্ক্ষা দিয়ে আমি একটু একটু করে বাগানটাকে তৈরি করেছি, সম্পর্কে স্থায়ী বেড়া দিয়ে আমি সেই বাগানটাকে ধরে রাখতে চাই। আবির, ইদানিং আমার যেন মনে হচ্ছে একটা ঝড় উঠবে।
প্রবল ঝড়, ওই পূবের লাল আকাশটা হয়ে যাবে কুচকুচে কালো। প্রবল ঝড়, আমফানের চেয়ে তীব্র সেই ঝড় সবকিছু লন্ড ভন্ড করে দেবে। আমার ভালোবাসার চারা গাছগুলো শিকড় ছিঁড়ে পড়ে যাবে মাটিতে। তুমি এইসব কেন চিন্তা করছো বলো তো? হ্যাঁ, কেন চিন্তা করছো? সত্যি তো, আমি সব কেন চিন্তা করছি বলতো? আমি বুঝতে পেরেছি। আসলে কি বলতো, ওই স্বপ্নের সাথে আমার দু একবার ঝগড়া হয়েছে তো, তাই তোমার এসব মনে হচ্ছে। আরে বাবা, ও ছেলে মানুষ, ওর কথা এত কিছু ভেবো না তো। আর তাছাড়া তুমি পুরুষ মানুষ হয়ে সংসারের সব কিছুর মধ্যে ঢুকবেই বা কেন বলো তো? তোমার জন্য কষ্ট হয় বলে। তোমার জন্য কষ্ট হয় বলে। যখন দেখি সকাল থেকে রাত পর্যন্ত উদয়স্ত তুমি পরিশ্রম করে যাচ্ছ, আর বাকিরা। আরে বাবা, ও সংসারের কাজ করতে আমার খুব কষ্ট হয় না গো। কিন্তু যখন দেখি সকলকে ভাত দেওয়ার পর ভাতের হাঁড়িটা শূন্য হয়ে পড়ে আছে, তোমার জন্য এক মুঠো ভাতও নেই, দুটো বিস্কুটের এক গ্লাস জল খেয়ে তুমি তোমার খিদে নিবারণ করছো, তখন আমার কষ্ট হয় অনন্যা, আমার ভীষণ কষ্ট হয়। যখন দেখি সকলের পাতে মাছ আর তোমার পাতে মাছের কাঁটাটুকু নেই, তখন আমার কষ্ট হয় অনন্যা, আমার ভীষণ কষ্ট হয়, আমার কান্না পায়। আমি আমার অক্ষমতাটাকে চোখের জল দিয়ে ঢেকে রাখতে চাই। এই ছাড়ো তো এইসব কথা। আসলে কি বলো তো, তুমি আমাকে না খুব ভালোবাসো, তাই তোমার এসব মনে হয়। ভালো তো আমি তোমাকে বাসি অনন্যা, কিন্তু তোমার সেই ভালোবাসা মূল্য আমি কি দিতে পারছি? ভালোবাসার যে মূল্য হয় না গো, ভালোবাসা যে অমূল্য। সব জিনিসের মূল্য হলেও ভালোবাসার কোনো মূল্য হয় না। পৃথিবীর কোনো অর্থ দিয়ে যে ভালোবাসাকে কেনা যায় না। আর তুমি হলে আমার সেই ভালোবাসা, সেই সম্পদ, যাকে ঘিরে আমার সব কিছু। আমি যে কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে তোমার মতো মনের মানুষ আমি খুঁজে পাবো। ভাবিনি জীবনে আমার স্বপ্ন সত্যি যে হবে, ভাবিনি জীবনে আমার স্বপ্ন সত্যি যে হবে। যে তারা ছিল আকাশে ধরা দেবে, তাই মন বলে তুমি কাছে সব চাপাত হবে। ভাবিনি জীবনে আমার স্বপ্ন সত্যি যে হবে, ভাবিনি জীবনে আমার স্বপ্ন সত্যি যে হবে। আজ হোক দুজনার মাঝে সেই আলাপ, যে কথা স্মৃতি রয়ে যাবে সারা জীবন। আজ হোক দুজনার মাঝে সেই আলাপ, যে কথা স্মৃতি রয়ে যাবে সারা জীবন। মোহনার শেষে আজ নদী এসে সাগরে একাকার হবে। ভাবিনি জীবনে আমার স্বপ্ন সত্যি যে হবে, ভাবিনি জীবনে আমার স্বপ্ন সত্যি যে হবে। যে তারা ছিল আকাশে ধরা দেবে, লা লা লা, লা 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 লা। বাবা, ঢং দেখলে কাজ চলে এই যে স্বপ্না, তুমি আচ্ছা স্বপ্না, এই বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? তার হচ্ছে না, ছোট্ট ঘর দম একেবারে বন্ধ হয়ে আসছে। হো মা, সে কি? তা তোমার যে কষ্ট হচ্ছে সে কথা তুমি আমাকে আগে কেন বলনি বোন? বললেই বা কি করতে? বর্দার মুরত এত
পেয়েছি, আমার স্বামী রোজগার করছে বলে দুপুটো খেতে পাচ্ছো, আরে তা নাহলে তো বোধহয় সেটাও জুটতো না। স্বপ্না! তা আবার জামাইবাবু অরণ্যকে চাকরিটা দিয়েছিল তাই? কি বললে? কি বলে তুমি? নীলেশ ভাইকে চাকরি দিয়েছে মানে? সেটা আপনার ভাইকে জিজ্ঞাসা করে দেখুন না। কই ও আমার ভাই তো আমাকে কথা কোনোদিন বলেনি। শুনেই বা আপনার লাভ কি? আমি বেরোচ্ছি। তোর সাথে কথা আছে। সবাই সব কি বলছে রে? তোমরা কি নীলেশ চাকরি দিয়েছে? না মানে আসলে বর্তা, কি হলো? চুপ করে আছো। বড়দা তোমাকে যে প্রশ্নটা করছে সেই প্রশ্নের উত্তরটা ওকে দাও। হ্যাঁ মানে আসলে বলতে পারছো কেন? বলতে পারছো না? হ্যাঁ বর্তা, আমি নীলেশ দার কোম্পানিতে চাকরি করি। তার মানে চাকরির জন্য দরখাস্ত দেওয়া, অ্যাপয়েন্টমেন্ট লেটার আসা, ওই নতুন প্রাইভেট ফার্মে চাকরিতে জয়েন করা, এগুলো হচ্ছে সব মিথ্যে। তুই আমাকে মিথ্যে কথা বলেছিস? হ্যাঁ তাতে হয়েছেটা কি, ওই প্রাইভেট ফার্মে আমি পেতাম 8,000 টাকা, কিন্তু নীলেশ দা আমাকে দেয় 30,000 টাকা। তা তো সেই টাকা আমি একা ভোগ করি না, এই সংসারের পেছনে খরচ হয়েছে। অরণ্য! চিৎকার করো না দিদি, ভুলে যেও না। তুমি যে কাপড়টা পরেছো সেটা কিন্তু আমার স্বামী টাকাতেই কেনা। এই যে দাদা যে জামাটা পরেছে সেটাও কিন্তু আমার স্বামী টাকাতেই কেনা। ওই হাটের দোকান থেকে এতদিন ধরে যেই টাকাটা আয় হয়ে এসছে সেই টাকা দিয়ে কিন্তু তোমার ওই বড়দা সংসারটাকে চালিয়ে এসেছে। এতে মনতার কি হলো? দোকানটা আমাদের বাবার, তাই এতদিন ধরে দোকান থেকে যা আয় হয়েছে তার মধ্যে একটা ভাগ আমারও আছে। ভাগ? তুই আমার সামনে দাঁড়িয়ে ভাগের কথা তুললি? হ্যাঁ তুললাম। তাছাড়া এই বাড়িতেও তো আমার একটা ভাগ আছে। আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে কিন্তু তোমাদের পস্তাতে হবে। পস্তাতে হলে সেই পস্তাবে যে হাতে কিং সাইজ সিগারেট পাওয়ার পরে ওই বিড়ির স্বাদটা ভুলে গেছে। এ তো দেখছি তোমাকে রীতিমতো অপমান করছে, তুমি কিছু বলবে না? দাদা, বৌমনি কিন্তু আমাকে অপমান করে কাজটা ঠিক করলো না। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাকে আলাদা থাকতে হবে। কি বললি? তুই 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 আলাদা থাকবি? অনন্যা শুনলে আমার ছোট ভাই বলছে ও কিনা আলাদা থাকবে। ছোট ভাই নয়, বলো সৎ ভাই। আমার গায়ে হাত তুললি? হ্যাঁ তুললাম। তোর এত বড় স্পর্ধা হয় কি করে? তুই আমার সামনে দাঁড়িয়ে আলাদা থাকার কথা বলিস, ফের যদি কথা বলবি আমি তাহলে হাত কিন্তু আমারও আছে দাদা। তার মানে তুমি তোমার বড়দার গায়ে হাত তুলবে? প্রয়োজনে তুলতে হবে বই কি। বাহ, চমৎকার। অনন্যা আজ আমি হেরে গেলাম। আমার এই ছোট্ট ভাইটা আমাকে কত বড় উপহার দিল, তুমি সেটা বুঝতে পারছো? ঈশ্বর, এই দিনটা দেখার আগে তুমি এবার মৃত্যু দিলে না কেন? তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আমি বলছি ও ভুল করেছে। ছোট যেই বড়দা তোর জন্য সর্বস্ব উজাড় করে দিল, আজ তাকেই তুই। যা সত্যি তাই বললাম। তাছাড়া ও আমার জন্য এতদিন ধরে যেটুকু করেছে সেটুকুও করেছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। স্বার্থ সিদ্ধির জন্য? হ্যাঁ, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। পাশে বীরপুরের লোকেরা তোমার দিকে আঙুল তুলে বলে যে আবির তার নিজের সৎ ভাইকে দেখলো না, তাই ওদের বাহবা পাওয়ার জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুমি কর্তব্য করেছো। আমি এতদিন সত্যি খুবই বোকা ছিলাম। আজ স্বপ্নে আমার চোখ খুলে দিয়েছে। বাহ, জবাব নেই তোর ভাই, তোর জবাব নেই, সত্যি তোর জবাব নেই রে। যে ভাইকে নিজে না খেয়ে খাইয়েছি, যে ভাই রাত জাগতো বলে সারা রাত জেগে আমি বসে থাকতাম, যার পড়াশোনা খরচের জন্য তার বৌদিমণি একটা করে গয়না পর্যন্ত বিক্রি করে দিল, আজ সেসবের মধ্যে তুই স্বার্থ খুঁজে পাচ্ছিস? বাহ রে ভাই, বাহ, চমৎকার। আজ তোকে আমার একটা প্রণাম করতে ইচ্ছে করছে রে। তুমি চুপ করো, দয়া করে চুপ করো। তোমার এই কথাগুলো যে আমি আর সহ্য করতে পারছি না। আবির, এত কান্নাকাটি করছিস কেন? তুই ব্যবসা করবি শুনে তো অনন্যাকে দিয়ে টাকাগুলো পাঠালাম। কি বলছিস কি তুই টাকা পাঠিয়েছিস মানে? যা বাবা,
এতে তো অবাক হবার কি আছে? শুধু টাকা নয়, সেই সঙ্গে এক বাক্স গয়নাও পাঠিয়েছে। আরে আমাদের তো অনেক আছে। দেখলাম তোর বউটার শরীরে এক গাছা গয়নাও নেই, দেখে খুব খারাপ লাগলো। তোর তো মুরদ নেই, তাই আমি ওই তো অনন্যা আছে, জিজ্ঞেস করে দেখ। অনন্যা, এই অনন্যা, অনন্যা, নীলেশ এসব কি বলছো গো? বলছি আমি সব বলছি, আমি সব বলছি। আসলে আসলে ওই জিনিসগুলো না আমার কাছে দু একদিনের জন্য ওই গচ্ছিত রেখেছিল। তাহলে সে কথা তুমি আমাকে আগে বলনি কেন? আমাকে বলতে বারণ করেছিল। ও, তার মধ্যে বাইরের লোকটাকে বেশি বিশ্বাস করছো, আমাকে নয়। অনন্যা, ছি অনন্যা, ছি ছি ছি। আহা, এভাবে ভাবছিস কেন? আমি তো তোকে দান নেবার অভ্যাস আমার নেই নীলেশ। আর দু হাত দিয়ে আমি যথেষ্ট কাজ করতে পারি, তোর টাকা আমার কোনো প্রয়োজন নেই। তো বলো না, তুমি আমাকে এভাবে ছোট না করলেও পারতে। বেশ, টাকা গয়না যখন তোদের লাগবেই না, ওগুলো ফেরত দিয়ে দে। হ্যাঁ, সেই ভালো। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি ওগুলো নিয়ে আসছি। আসলে তোর বউ চাইলো বলেই। দাদা, আমি নীলেশদার কোম্পানিতে চাকরি করছি বলে তোমার গাত্র দেওয়া হলো, আর বৌমণি তো দেখছি সেই একই কাজ করতে গেছিল। ছেড়ে দাও অরণ্য, দাদার আবার বুকে কষ্ট হবে। সর্বনাশ, যা হবার অনেক আগে হয়ে গেছে। নতুন করে কি শর্ট মাসে বার্তা বয়ে নিলে তুমি? ওই টাকার খামটা আর গয়না বাক্সগুলো না আমি আমার আলমারিতে রেখেছিলাম, কিন্তু এখন এই আলমারিটা খুলে দেখি ওগুলো নেই। মানে কর্পূর তো নয় যে সেগুলো উবে যাবে। তুমি বিশ্বাস করো, আমি তন্ন করে খুঁজেছি, কিন্তু ওগুলো কোথাও নেই। এই আবির, তোর বউটা দেখছি একটা আস্ত চোর। পুলিশে খবর দিলে সব সুর করে বার করে দেবে। আপনি বিশ্বাস করুন, আমি চুরি করিনি, আমি সত্যি চোর নয়। আমি ওগুলো রেখেছিলাম, আমি গুছিয়ে তুমি এত আমার কথা বিশ্বাস করো? আমি চুরি করিনি গো। আমি এই ধরনের নয়। আমি চুরি করতে পারি কি? তুমি বলো না, তুমি বলো কি হলো? তুমি আমাদেরকে 20 টাকা না কি হলো? আবির, তুমি আমাদেরকে বেরো। আবির, আমি তোমাকে কিছু বলছি। আবির, কিছু না বলো। তাহলে গয়নাগুলো সব গেল কোথায়? জানি না। কিছু জানি না। অনন্যা, আমি যে গরিব সেটা জেনেই কিন্তু তুমি আমাকে বিয়েটা করেছিলে। তাহলে কেন করলে তুমি এই কাজ? তুমি আমাকে অবিশ্বাস করছো? বিশ্বাস করার মতো সাহস পাচ্ছি না বলে। নীলেশ, তুই ওই থানাতেই থাক। ওই কটা টাকা আর গয়না গেলে আমার কোনো ক্ষতি হবে না। থানায় নিয়ে গেলে পুলিশে আবার জেরা করবে, তোর বউয়ের শরীরে টরিরে হাত দেবে। বন্ধুর বউ বলে কথা। দয়া করে আপনি চুপ করুন। এই কথাগুলো আমার কানে বেশি ফলের মতো হচ্ছে। আমি চুরি করিনি, আমি চোর নই। আচ্ছা, আমি চলি। ও ভাই দাওয়ে, তোর বউকে শাস্তিটা আমিই দিতে পারতাম, কিন্তু তুই তো আমার বন্ধু, তাই তোর উপরই ছেড়ে দিলাম। এখন তুই ঠিক কর, ওই চোর বউকে নিয়ে ঘর করবি না চোর বউকে ঘর থেকে তাড়িয়ে দিবি। আমিও চলি। ছি দাদা, ছি, তোর বউ যে এত বড় একটা চোর তা তো আগে জানতাম না। স্বপ্না, তুমি কিন্তু আলমারিতে চাবিটা দিয়ে রাখবে। আমিও যাই বাবা, গয়নাগুলো সব গুনে দেখি সব ঠিকঠাক আছে কিনা। ঘরে যে শীত কেটে চোর ঢুকেছে। সবাই অবিশ্বাস করলো, তুমি আমাকে কি করে অবিশ্বাস করলে? তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই অনন্যা। আবির, তাই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবার আগে ভালো হয় তুমি স্বেচ্ছায় বাড়ি থেকে চলে যাও। হারিয়ে দিচ্ছ? কোন মুখে থাকবে তুমি এই বীরপুরে? তবে অনন্যা, তুমি আমাকে এতটা ছোট কিন্তু না করলেও পারতে। ষড়যন্ত্র, এ নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। বৌমণি চুরি করতে পারে না। আমি এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে চাই না মহাদেব কাকা, কোনো কথা বলতে চাই না। আসলে
আসলে জীবনের সব থেকে যাকে বেশি বিশ্বাস করেছিলাম সেই আঘাতটা তার থেকেই পেলাম তো। তাই তাই বিশ্বাস করে এই বুকটাতে আমার আমার ভীষণ কষ্ট হচ্ছে গো, আমার ভীষণ কষ্ট হচ্ছে। একটু বিষ হলে আমার খুব ভালো হতো। সবে না আমায় একটা কথা শুনে রাখো, আজ থেকে আমার এই দরজা চিরদিনের জন্য আমি তোমার সামনে বন্ধ করে দিলাম। বৌমণি, তুমি হাসছো? আমার চোখের জল নেই যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো মনের কাকা। আমি যে স্বপ্ন কোনোদিন ভাবিনি আমার জীবনে এই দিনটা আসবে। জানি না আমি কি অন্যায় করেছি যার জন্য আমাকে কলঙ্কের বোঝা ঘাড়ে নিতে হলো। আমার সব কিছু শেষ হয়ে গেল মহাদেব কাকা। ওই পশ্চিমের সূর্য উঠছে, এবার অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। শান্ত হও, শান্ত হও বৌমণি, শান্ত হও। চলো আমরা এই গ্রাম ছেড়ে শহরে চলে যাই। যে গ্রামকে তুমি এত ভালোবাসতে, সেই গ্রামই যখন তোমাকে এত বড় দুঃখ দিল, তখন তোমাকে এখানে থাকতে হবে না। চলো আমরা শহরে চলে যাই। কোন মুখ নিয়ে আমি এখান থেকে বেরোবো মহাদেব কাকা? বৌমণি, আমি যে একটা চোর। এখান থেকে বেরোলে গ্রামের প্রত্যেকে আমাকে দেখে হাসবে হাসবে। তুমি আমাকে কেমন শাস্তি দিলে গো? এর চেয়ে তো মৃত্যু ভালো ছিল। আজ থেকে আমার এই দরজা চিরদিনের জন্য আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। বুঝবি